দর্শক স্বাগত জানাচ্ছি আজকের স্যাটারডে নাইট স্পোর্টসে। আমাদের আজকের ট্যাগলাইন বিসিবির ডামাডোল। স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি জনাব ফারুক আহমেদ। আমন্ত্রণ ফারুক ভাই আপনাকে। ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক ক্যাপ্টেন জনাব খালেদ মাসুদ পাইলট। আমন্ত্রণ আপনাকে পাইলট ভাই। আজকে সত্যিকারের অর্থে আমি বেশ কিছু কাগজপত্র সাথে নিয়ে আমাকে বসতে হয়েছে, যেটা নর্মালি আমি যখন কোনো অনুষ্ঠান করি তার একটু নেচারের বিপরীত, কারণ আমি স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান নিয়ে কথা বলি। আজকে আসলে গঠনতন্ত্র কিংবা সাম্প্রতিক সময় দুদকের একটা রিপোর্ট এসেছে, সেই রিপোর্টগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। সামগ্রিক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে নির্বাচনের একটা ডামাডোলও চলছে এই মুহূর্তে, সেটা নিয়েও কথা বলতে চাই। আমি আলোচনার শুরুতে দুর্নীতি দমন কমিশন তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে, সেটা গণমাধ্যমের কাছে এসেছে। আমরা ঠিক আজকে যে সময়টাতে অনুষ্ঠানটাই করছি তার 3 দিন আগে আমরা একটু প্রথম পাতাটা দেখতে চাই। সেই রিপোর্টটার যে প্রথম পাতাটা, সেই জায়গাটাতে উপসহকারী পরিচালক এবং উপপরিচালকের সই সহ একটা পাতারা রয়েছে। আমি তারিখটা একটু দেখতে চাই, 13/7/2025। 13/7/2025 তারিখে এই রিপোর্টটা লেখা হয়েছে কিংবা এটা প্রকাশ করা হয়েছে। যাই হোক না কেন, এক্স্যাক্টলি 13/7/2025 ডেটটাই দেয়া উপপরিচালকের ডেট অনুযায়ী। আমি ফারুক ভাইকে দিয়ে একটু শুরু করতে চাই। আমরা সবসময় স্বচ্ছতার কথা বলি, এটা 13 জুলাই যেই রিপোর্টটা প্রকাশিত হয়েছে, সেটা আমরা জানছি 1 মাস পর এমন একটা সময়, আজকে থেকে 2 দিন বা 3 দিন আগে। আমরা স্বচ্ছ থাকি না কেন সব কিছুতে? এটা তো আমরা আগেও জানতে পারতাম বা অফিসিয়ালিও জানতে পারতাম, জিনিসটা তো আমরা অফিসিয়ালিও জানি নেই। আসলে আমার অ্যানালিসিস হচ্ছে, আপনি কখন স্বচ্ছ থাকবেন না, যখন আপনার মধ্যে সমস্যা আছে। আমি মনে করি আপনি যখন স্বচ্ছ থাকবেন তার মানে আপনি ব্যাপারটাকে চান যে মানুষ জানুক এক্স্যাক্টলি কি হয়েছে, কি হতে পারে, বা এটা কী, কারণটা কি। যখন আপনি লুকায় কোন জিনিসটা, মানুষ খারাপ জিনিসটাই লুকানোর চেষ্টা করে। সেটা হলো প্রথম আমার অবজারভেশন। আমি এক্স্যাক্টলি রিপোর্টটা পুরোপুরি দেখিনি, বাট ভেরি ইন্টারেস্টিং একটা, যে আপনি বললেন 13 সাথে রিপোর্ট তৈরি হয়েছে, আমরা জেনেছি অগাস্ট মাসের 3-4 দিন আগে, 3 বা 4 দিন আগে। সো ইটস অলমোস্ট মোর দেন 3 উইকস। অ্যান্ড এটা নিশ্চয়ই ক্রিকেট বোর্ডে গেছে, নিশ্চয়ই প্রেসিডেন্ট বা যে কোনো ক্রিকেট বোর্ডে এই দুদকের ব্যাপারটা নিয়ে খুবই লুকোচুরি। আমি তো কিছুটা সময় দুদক যখন ঢুকেছে, এটা যদিও মানুষ বলে যে আমি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, যে ব্যাপারটা আসলে একদমই ভুল কথা। আমি আরেকবারও ক্লিয়ার করে দিচ্ছি, দুদকের কাছে এই 27টা অভিযোগ গেছে গত বছরের অক্টোবর মাসে। আমি ওই অ্যাপ্লিকেশনটা দেখেছি, এইটা দর্শকদের জানাটা খুব জরুরি। গত বছর কিন্তু দুদক কিন্তু বেশ কিছু সময় নিয়ে আসছে। জি। অ্যান্ড তারা আসলো প্রথম খুব সম্ভবত এপ্রিল মাসের 13-14 তারিখে। আমি তখন জিম্বাবুয়েতে একটা আইসিসি মিটিংয়ে ছিলাম। তো এই যে এটার মধ্যে যে আমি কোনো নাই, দুদক তো আসতোই, কারণ আমরা যখন পত্রিকা অনেক দেখেছি, অনেক দুর্নীতি হয়েছে। আমি যখন প্রথম প্রেসিডেন্ট হলাম তখন অনেকবার বলেছি যা দুর্নীতি হচ্ছে চেষ্টা করবো উদ্ঘাটন করার জন্য। তো সেই ব্যাপারে আমার সাথে উপদেষ্টা মহোদয়েরও কথা হতো, এবং সে আমাকে একবার বলেছে ক্যাটেগরিক্যালি, আপনি যদি না ওইরকম, আমি বলছি এত কাজ ক্রিকেট বোর্ডে একাই করতে হয়, সো ওই জিনিসটাতে আমি সময় ওরকম দিতে পারছি না। সে আমাকে তখন বলেছিল যে তাহলে আপনি যদি না পারেন তো আমি দুদককে ব্যবস্থা করে দিচ্ছি। আমি করে দেন, তাহলে ভালো হবে। দুদক তো এই অর্গানাইজেশনটা আছেই কাজ করার জন্য, যেখানে দুর্নীতিগুলো উদ্ঘাটন করবে। সো এটা খুব ইন্টারেস্টিং আমার মনে হয়, এবং এর ফাইন্ডিংসগুলো বোধহয় আরও ইন্টারেস্টিং হবে, যে দুদক যা পেয়েছে আর কি। আমরা একটু পর যাবো আসলে সেই জায়গাটাতে। আমাদের কাছে আমার হাতেই আসলে মূলত দুদকের সেই 15 পাতার রিপোর্টটা আছে, আমি সেগুলো পড়বো। তার আগে পাইলট ভাই, আপনার কাছে আসতে চাই। এই যেটা বলছিলাম যে স্বচ্ছতা অস্বচ্ছতার জায়গাটা, সামহাও মনে হয় কিনা আপনার কাছে যে আমাদের বাংলাদেশের ক্রিকেটে, আমি শুধু ক্রিকেট বোর্ড বলবো না, বাংলাদেশের ক্রিকেটে এই স্বচ্ছতা জায়গাটার একটা অভাব আমরা সবসময় দেখি? কারণ 13 তারিখে যদি আলটিমেটলি গত মাসের এই প্রতিবেদনটা যায়, এটা তো অফিসিয়ালি আমাদের একদিন জানার কথা ছিল, আমরা তো জানি না। শামীম ভাই, আমি এই ব্যাপারে অতটা বলতে পারবো না ডিটেলস, বিকজ আমি তো ভিতরে তেমন ছিলাম না। ফারুক ভাইরা খুব ভালো বলতে পারবেন। না দেখে, না শুনে, না জেনে কোনো কিছু বলা উচিত না। বাট আমি তো সবসময় বলি যে ধরেন ক্রিকেট বোর্ডটা একটা দুর্নীতির জায়গা, আমার কাছে সবসময় মনে হয়েছে অনুধাবন। জি। বিকজ আপনি এখানে অনেক সুন্দর জায়গা ছিল, আপনি পরিষ্কার করে পারফরমেন্স দেখলেই বুঝতে পারবেন এত পারফরমেন্স বাংলাদেশের কোথায় খেলা হয়, কোন ডিস্ট্রিক্টে খেলা হয়, অবকাঠামোগুলো সবই আছে, কিন্তু সেইটা তো চলে না। তো সেটা আমরা মনে করেছিলাম, আশা করেছিলাম যে নতুন করে ডেভেলপ হবে, সুন্দর একটা প্রক্রিয়ার মাধ্যমে আসবে। বাট আমার কাছে মনে হয় যে সেই রকমই থেকে গেছে।
ছোটো ছোটো ডেভেলপমেন্ট হচ্ছে, ছোটো ছোটো একটা হয়তো কিছু কিছু দেখা আমরা করছি, কিন্তু আমি বলবো যে বৃহত্তর স্বার্থ হচ্ছে না, হলিস্টিক ডেভেলপমেন্ট। মানে একটা থাকে না যে জিনিসগুলো আমাদের দরকার, যে জিনিসগুলো করলে খুব ভালো হয়, এবং এমন কিছু না, রকেট সায়েন্স না। ক্রিকেট ডেভেলপ করতে হলে আমি শিওর যে ফারুক ভাই এখানে খেলছেন বা যারা যারা ক্রিকেট খেলছেন, খুবই ইজি, সিম্পল। কিন্তু আমাদের সামগ্রিক যে প্রক্রিয়াটার মধ্যে আপনাকে বলে যে গঠনতন্ত্র চেঞ্জ করা যাবে না, এই করা যাবে না, আপনি দেশের ভালোর জন্য যদি করেন, আপনি 18 কোটি মানুষ আপনাকে সাপোর্ট করবে, হয়তো 20 জন মানুষ আপনাকে সাপোর্ট করবে না। গঠনতন্ত্র তো কেন করবেন? দেশের মানে বৃহত্তর স্বার্থে তো করবেন। তো আপনি বলতে পারেন যে হ্যাঁ এজিএম ছাড়া হবে না, ও হবে না, ও হবে না। আপনি দীর্ঘদিন তো ধরেন, আপনি যে সাপোজ এক্সাম্পল কথা, 2 বছরের 2টা টার্মে যে ইলেকশন আছে, তো মানুষ তো ওটাকে অবৈধ করেছে নাকি? জি। তো আপনি নর্মালি তো আপনি এটাও করতে পারেন যে না, আগে যে অনেক কিছু প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়াগুলোকে আমরা নতুন করে চেঞ্জ করে আবার নতুনভাবে নিয়ে আসতে পারি। আমরা একটু ছোট্ট আমি ইন্টারাপ্ট করি, যেহেতু বলেছে যে গত 2টা কি ন্যাশনাল ইলেকশন অবৈধ করেছে। জি জি। ক্রিকেট বোর্ডের একটা অবজারভেশন, আমার মনে হয় দুটো একটা অবজারভেশনও আছে, বাট আমি জানি যে তাদের যেই সব কিছু পাশ কাটিয়ে 2008-এর একটা ছিল, কনস্টিটিউশন ছিল, ওইটাকে পাশ কাটিয়ে গত গভর্নমেন্টের যে 12-13 বছর যারা ছিলেন, 3টা ইলেকশন করেছেন, তারা পুরাটাই কিন্তু আপনি জানেন যে এটা ভায়োলেট করা হয়েছে। এটা আপনি জানেন ইজিএম করে সাধারণ পরিষদে পাশ করিয়ে তারপরে আপনার কনস্টিটিউশন বদলাতে হয়। এটা কিন্তু তারা করে তারপর এক সময় এন্ডোজ করিয়েছে স্পোর্টস কাউন্সিল দিয়ে। ওটা হয়তো বা আপনার একবার ওয়ার্ল্ড কাপের কথা বলেছে 2011-তে, আর 2014 আরেকটা ওয়ার্ল্ড কাপের নাকি এরকম বলে ওরা 2017-18-তে ওই জাজমেন্টটা কিন্তু এখনও আছে যে তারা যেই কাজটা করেছে ওটা অবৈধ করেছে। তার মানে তো আপনার লাস্ট 2-3 ইলেকশনে অবৈধ হয়ে যায়। যদি আমার মনে হয় ইফ ইউ ডিগ ডাউন, আমার মনে হয় এই জিনিসটাও জনসমক্ষে আসা দরকার। আমার মনে হয় যে এই নথি তো আপনার হাইকোর্টে 100% আছে এবং এটা দেখা খুব ইন্টারেস্টিং হবে আমার মনে হয়। দুর্নীতি দমন কমিশন যে প্রতিবেদনটা প্রকাশ করেছে, যেটা আমাদের হাতে এসেছে, তার 1 নম্বর যে পয়েন্টটা, সেই 1 নম্বর পয়েন্টটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নানাবিধ আর্থিক দুর্নীতি। আমি যদি প্রথম লাইনটা পড়ি, এখানে লেখা আছে, অভিযোগে উল্লেখ করা হয় বিসিবির সভাপতি ফারুক আহমেদ কর্তৃক বিসিবির তহবিল দুর্নীতি এবং আত্মসাতের উদ্দেশ্যে 250 কোটি টাকা বিভিন্ন ব্যাংকে ট্রান্সফার করেছেন। তার মানে আপনি সেই জায়গাটাতে আত্মসাতের উদ্দেশ্যে আপনি সেই ট্রান্সফারটা করেছেন বিভিন্ন ব্যাংকে, এটা অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন তারা ইনভেস্টিগেট করেছে, রিসার্চ করেছে, এবং রিসার্চে বেশ কয়েকটা জায়গা তারা, আমার ঠিক ওপরেই দর্শকরা লেখাটা দেখতে পাচ্ছেন যে মাহবুবুল আনাম, যিনি সিগনেটরি হিসাবে আগে থেকেই ছিলেন, জনাব ফাহিম সিনহা, তার নামটাও এসেছে সিগনেটরি হিসাবে, এবং দুজনের নাম স্পেসিফিক্যালি এসেছে, একজন জনাব মাহবুব আনাম এবং আরেকজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। এটা দুদকের রিপোর্ট, এটা আমরা কোনো কিছু বলছি না বা যমুনা টেলিভিশন কিছু বলছে না। এবং সেই জায়গাটাতে বলা হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বৃহত্তর স্বার্থে এই টাকাগুলো ট্রান্সফার করা হয়েছে রেড জোনের ব্যাংক থেকে ইয়েলো জোন বা গ্রিন জোনে। এবং আমি যদি একটু পরের পাতাটায় যাই, অর্থাৎ এর পরে আরেকটা একদম দুর্নীতি দমন কমিশনের একটা সারমর্ম আছে সেই জায়গাটাতে, আমি সেই সারমর্মর জায়গাটায় যদি যাই, তাহলে একদম লাস্টে যে কথাটা লেখা আছে, এমতাবস্থায় বিসিবির তহবিল হতে 250 কোটি টাকা আত্মসাতের উদ্দেশ্যে অন্যান্য ব্যাংকে স্থানান্তরের বিষয়টি, অভিযোগটি পরিসমাপ্ত করা যেতে পারে। সেটা দুর্নীতি দমন কমিশন একদম স্পেসিফিক্যালি সেই কথাটা তারা উল্লেখ করেছে। ইন দ্য মিন টাইম, ফারুক ভাই, আমি যদি আরেকটা, আমার কাছে ঠিক আমার ফোনে 3 মাস আগে একটা সাক্ষাৎকার, যেটা বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালক ফাহিম সিনহা, তিনিও কিন্তু আপনার সমর্থনে কথা বলেছেন একটা, এবং তিনি বলেছেন যে সেই সময় টাকাগুলো রেড জোনের ব্যাংক থেকে ইয়েলো বা গ্রিন জোনে সরানোটা উচিত ছিল। আমি একটু সেটাকে প্লে করতে চাই, একটু আমাকে যদি এখানে ক্লোজ শটটা ধরা হয় আমি একটু সেটাকে প্লে করি। যমুনা টেলিভিশনে উপদেষ্টা আপনার এটা ক্লিয়ার করেছেন যে এরকম কোনো ইনস্ট্রাকশন ওনার থেকে যায়নি। রেড জোনের ব্যাংক, রেড জোন থেকে ইয়েলো মানে সরানোটা খুব জরুরি ছিল, কারণ মাঝখানে যে ডকুমেন্টেশন বা নেগোসিয়েশন, রেড জোনের থেকে ইয়েলো জোনে সরানোটা সেটা খুবই জরুরি ছিল, সেই কথাটা উল্লেখ করেছেন। এখন ফারুক ভাই, স্পেসিফিক্যালি আমার কোয়েশ্চেনের জায়গাটা আসলে যে জায়গাটাতে, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালক যিনি এইটার দায়িত্বেই আছেন, অর্থ বিভাগের দায়িত্বে আছেন, তিনিও এই কথাটাই বলেছেন যে সেটা উচিত ছিল। তারপরও যদি একটা অভিযোগ ছিল যে সেই জায়গাটাতে আসলে সবার সঙ্গে সমন্বয় করা হয়েছে কিনা, সবার সাথে আলোচনা করা হয়েছে কিনা, কিন্তু দুদক সেখানে ব্যাখ্যাটা পেয়েছে যে আলটিমেটলি সিগনেচার তো সিগনেটরিদের কাছ থেকেই ছিল। এখন লাস্ট দুর্নীতি দমন কমিশন যে কথাটা বলেছে যে এই জায়গাটা পরিসমাপ্তি ঘোষণা করা যেতে পারে, একটা ফুল স্টপ তারা দিয়ে দিয়েছে। এই প্রেক্ষিতে এখন আপনার কিছু বলার আছে কিনা? আসলে লম্বা হয়ে যাবে, আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি আপনাকে। জি,
এইটা একটা একটা স্ক্রিপ্টের অংশ ছিল। মানে আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্রের কথাটা আমি বলে ষড়যন্ত্র তত্ত্ব বলি, কনস্পিরেসি থিওরি, এটা একটা অংশ ছিল। কেননা আপনি দেখেন খুব কেয়ারফুলি ক্রাফটেড হয়েছে জিনিসটা। কীরকম? প্রথম একটা জনৈক ইউটিউবার মনে লিখেছেন, সরিয়েছেন 118 কোটি টাকা ডট ডট দিয়ে, যেটা মিথ্যা কথা বলেছেন সে। ব্যাংক ছিল 13টা, লিখেছেন 3টা ব্যাংক। টাকা ছিল 250 কোটি, 118 কোটি টাকাতে জিনিসটা বলেছেন। তারপরে এসছে তারা, এই পরিচালক যার কথা বললেন এইনি এবং মাহবানাম, তারা বলেছেন সিগনেচার তারা পরে করেছে, আর সিগনেটারি পরে হয়েছে ফাহিম সিনহা। ফাহিম সিনহা আমার 21তম বোর্ড যেটাতে আমি সভাপতি নির্বাচিত হলাম, তখন এইচ.আই. মল্লিক যিনি ছিলেন একজন সিগনেটারি, মাহবানাম তো অলরেডি সিগনেটারি হিসাবে ছিলেন, ওই 21শে অগাস্ট সিগনেটারি হিসাবে আমরা মনোনীত করলাম ফাহিম সিনহাকে। সো আপনি হয়ে গেলেন 21 তারিখে। প্রত্যেকটা ট্রান্সফার মাথায় রাখেন, এটা কোনো মৌখিকভাবে সম্ভব না। ক্রিকেট বোর্ড অর্গানাইজেশন, নোটশিট হয়, প্রি অডিট হয়, পোস্ট অডিট হয়। এভরি ট্রান্সফার কোন ব্যাংক থেকে টাকাটা উঠবে, কোন ব্যাংকে আমরা টাকাটা তুলে ফেলতে চাই। জনতা ব্যাংকের থেকে ম্যাক্সিমাম টাকা আমরা উইথড্র করেছি। আপনি জানেন জনতা ব্যাংকের 22,000 কোটি নাই হয়ে গেছে, এখন হয়তো অনেকে পাচ্ছে না টাকা। ওইটা কিন্তু প্রত্যেকটা ব্যাংকের টাকাটা আমরা এই নোটশিটের মাধ্যমে ওই ব্যাংক থেকে তোলা হয়, যেটাতে মাহবানাম, একটাতে মাহবানাম এবং সিও সিগনেচার করে, বা ফাহিম সিনহা বা আমার অ্যাকাউন্টেন্ট সিগনেচার করে, মানে এনি ওয়ান ফ্রম দ্য ডিরেক্টর, এনি ওয়ান ফ্রম দ্য এমপ্লয়ি করে তারপরে টাকাটা উত্তোলিত হয়। সো দুদক যখন আসলো, আমি তাকে বলে দিলাম আপনি গো অ্যান্ড ফাইন্ড আউট। বোর্ড রেজুলেশন 21শে অগাস্টের দুদকে জমা দেওয়া হয়েছে। প্রত্যেকটা নোটশিট, একটা সিঙ্গেল নোটশিট নাই যেটা নোটশিট ছাড়া জমা, উত্তোলন বা জমা হয়েছে। উত্তোলন জমা দুই ক্ষেত্রেই তারা সই করেছে। সো আপনি দেখেন, জনাব মাহবানামকে প্রথম কোশ্চেন করা হলো, আসলে তার একটা ক্ষমতা আছে, কি বলে প্রেসিডেন্টের, মানে ইমেন্স পাওয়ার। হ্যাঁ, মানে পাওয়ারটার কথা সে বললেন, মানে ভাব এমন না জানিয়ে করা হয়েছে কাজটা, মিথ্যা কথা। ফাহিম সিনহা প্রথমে কিন্তু হয়তো বা 2-1 জায়গায় বলেছেন, বা পরে ফাহিম সিনহা স্বীকার করেছেন যে উনি ভালো কাজ করেছেন, আমরা সব কাজ খারাপ বলবো না। কিন্তু সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, আপনি কিন্তু যা ড্যামেজ আমার নামে করার তাটা হয়ে গেছে। সেই ইউটিউবার, পত্রিকা, ফাহিম, নাজমুল আবেদিন ফাহিমও কিন্তু একটা ইন্টারভিউতে বলছে ও হয়তো বা কোথাও টাকা গেছে, কি গেছে আমি জানি না। এগুলো সব কিন্তু বানানো একটা নাটক। সেই নাটক ধরেই তারা কিন্তু, আপনি দেখেন এই 9টা মাস সেই টাকা ট্রান্সফার ছাড়া আর কিছুই তারা মানে আনতে পারে নাই। এবং এটা মিথ্যা কথা বলে কিন্তু তারা প্রথম দিকে গেছে। তারপরে কিন্তু যখন সব প্রমাণ গেল, ততদিনে কিন্তু একটা পারসেপশন তৈরি হয়েছে। আমি দুদক আমায় ক্লিয়ারেন্স দিয়েছে, আই এম সো গ্রেটফুল। কিন্তু এটা হাস্যকর ছিল প্রথম দিন থেকে আমার জন্য, বিকজ কাজটা তো এরা জানে, কাজটা হলে গিয়ে অধিক লাভের জন্য বেটার ব্যাংকে দিয়েছি। আপনি এখন মনে করেন, আপনি বলবেন বেটার ব্যাংকে আপনি দিয়েছেন, বেটার ব্যাংক টাকা দিতে পারছে না। আপনি যদি গ্রিন জোনে থেকে যদি টাকা দিতে না পারেন, এটা তো আপনি নিয়ে গেছেন সাকিব আল হাসানকে আনতেন আপনার দলে খেলাতে, আপনি ফিট প্লেয়ার এনেছেন, ও পায়ে টান লাগছে, তো এটা তো দায়িত্বটা তো আপনি দিতে পারবেন না। এই প্রসঙ্গটা আমি আসবো আপনার কাছে আরো ডিটেইলে। আরেকটা কথা আমি বলে নিচ্ছি, দুদক যেই কাজটা করেছে, অ্যান্ড আই এম সো এভার থ্যাঙ্কফুল টু দেম। আপনি যারা আমাকে 40 বছরের ক্যারিয়ারে জানে, সবাই আমাকে চেনে যে আমি কী ধরনের মানুষ, তাদের কোনো প্রবলেম নাই। কিন্তু যে পারসেপশনটা তৈরি করা হয়েছে, যারা আমাকে কাছ থেকে জানে না, তাদের কিন্তু একদম পরিকল্পিতভাবে আমাকে তাদের কাছে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে। এবং যেটা ফলশ্রুতিতে তারা পরে স্বীকার করেছিল ঠিক ছিল, কিন্তু অতদিন কিন্তু হয়ে গেছে। এবং দুদক যেই কাজটা করেছে, এই কাজটার জন্য সাধারণ মানুষ যারা আমার এতদিনের অনেক, মানে যারা আমাকে সবসময় আমাকে হেল্প করার চেষ্টা করেছেন, অ্যাজ এ চেয়ারম্যান সিলেকশন কমিটি আমার কাজের তারা প্রশংসা করেছেন, তাদের মধ্যে একটা খারাপ ধারণা তৈরি হয়েছে। এইটা দুদক ক্লিয়ার করে দিয়েছে যে এখানে কোনো অস্বচ্ছতার কোনো চান্সই নেই এখানে। কারণ এত বড় অর্গানাইজেশনে আপনি ইচ্ছা করলে এই সব নিজের ইচ্ছা বললাম, হ্যাঁ ক্ষমতা আছে আপনার বাট আপনি এটাও মনে রাখতে হবে, আপনি ভালো খারাপ ক্রিকেট বোর্ডের কিন্তু যে দেখেন আগে কি হতো, পারফরমেন্স খারাপ হলে প্রেসিডেন্টের দোষ, আমি যখন ছিলাম ওটা কিন্তু ইন্টেনশনাল ছিল। এখন কিন্তু এটা আপনি দেখবেন না, এই ক্রিকেট অপারেশনসকে জিজ্ঞেস করো এরকম হচ্ছে কেন। সো দ্য হোল প্রসেস, অ্যান্ড আমি একটু অবাক হয়েছি যে শেষের দিকে আমাদের উপদেষ্টা মহোদয় যিনি আমাকে এখানে এনেছেন, ইনিও কিন্তু কনভিন্স হয়ে গেলেন ওনাদের মাধ্যমে।
কিভাবে হয়েছেন আমি জানি না, বাট ইট ওয়াজ ভেরি সারপ্রাইজিং। আপনি এই বোর্ড 12 বছরের বোর্ড, এই লোকগুলা সারাক্ষণ কাজ করেছে পাপন মল্লিকের আন্ডারে, তাদের কাছ থেকে আপনি মানে ইদার দেবের তারা চুপ ছিলেন অথবা তারা সব অন্যায় সায় দিয়েছেন। সো এরা কিন্তু এখন এখানে বসে আছে, আমি জানি না যে মাঝখান দিয়ে আপনি সেই জায়গাটায় নাই। পাইলট ভাই, ফারুক ভাই বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক ক্যাপ্টেন ছিলেন, আপনিও বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক ক্যাপ্টেন ছিলেন। ডেফিনেটলি ফিলোসফিক্যাল অনেক জায়গায় আপনার সঙ্গে ফারুক ভাইয়ের ডিবেট থাকতেই পারে। আপনিও প্রশ্ন করতে পারেন যে ডেভেলপমেন্টের এই জায়গায় আমাদের ফারুক ভাইয়ের কাছ থেকে অনেক এক্সপেকটেশনের জায়গা ছিল। আমি অনুষ্ঠানের পরবর্তী অংশে আনবো, আমারও কিছু এক্সপেকটেশনের জায়গা ছিল যেগুলো হয়তো বা ফুলফিল হয় নাই। কিন্তু যখন একজন মানুষের ইমেজ নিয়ে কথা হয়, আপনি একজন সাবেক ক্যাপ্টেন, উনি একজন সাবেক ক্যাপ্টেন, সোশ্যাল মিডিয়ার ইন্টারপ্রিটেশনটা এরকম গেল ফারুক ভাই চোর, ফারুক ভাই 250 কোটি টাকা মেরে দিয়েছেন, ফারুক ভাই 250 কোটি টাকা আত্মসাৎ করেছেন। দুদক যখন সেই জায়গাটা একটা ফুল স্টপ টেনে দিচ্ছে, দেশের প্রশাসনিক কাঠামোর একটা অনেক বড় জায়গা, আরও কি বড় কোনো সংস্থা থেকে ইনভেস্টিগেশনের অপেক্ষা রাখে নাকি আমরা এখন ধরে নিব যে না? সিম্পল একটা কথা বলি, এখানে ধরেন ফারুক ভাই ক্রিকেট প্লেয়ার, ফারুক ভাই বলে না, এটা ধরেন অন্য কোনো একজন ব্যক্তিও যদি হয়ে থাকে, একজন রিক্সাওয়ালাও যদি হয়ে থাকে, কারো সম্মানে কিন্তু আপনি অসম্মানিত করতে পারেন না যতক্ষণ পর্যন্ত আপনি একদম 100% যদি আপনি না জানতে পারেন, কনফার্ম না হয়ে আপনি কিন্তু কোনো কিছু ব্লেম করতে পারেন না। তা আমার কাছে মনে হয় এটা ইন্টেনশনালি ছিল, আমার যতটুকু আমার ধারণা, অনুধাবন। আমার উপরে অনেকেই রাগ করতে পারে, বিকজ আমি সোজা কথা বলতে পছন্দ করি, বাট আমার কাছে মনে হয় যে ফারুক ভাইয়ের সময় ফারুক ভাই কী করেছে, পজিটিভ নেগেটিভ, সেটা ফারুক ভাই অনেকেই তো জানেন, সেটা ইভালুয়েশনের জায়গা আছে, সেটা আপনি ইভালুয়েট করতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় যে জিনিসটা হচ্ছে আপনার টোটালি ইন্টেনশনালি করা, বিকজ আপনি টোটাল জিনিসটা সার্ভে না করে আপনি কি করে আগে মিডিয়াতে এইভাবে চলে আসছে, তো ভিতরের খবর আপনি মিডিয়াতে আসছে কী করে? আর সবাই, আমি কাউকে ছোট করছি না, সবাই সাইন করেছেন, আপনি সাইন করবেন কেন? আমাকে যদি ফারুক ভাই একটা নর্মালি আমাকে যদি বলে পাইলট একটা চেকে সাইন করে, আমি সাইন করবো? বলেন তো ভাই, আমি ফারুক ভাইয়ের পক্ষে না, আমি ফারুক ভাইয়ের একজন সাধারণ কথা। তো আমি কাউকে ছোট করছি না, বড় করছি না, কিন্তু আমার কথা হলো যে যারা যারা সিগনেচারি দেওয়া ছিল তারা তো সবাই সাইন করেছেন, নিশ্চয়ই অবগতই ছিল যে এখানে সাইন করতে হবে, এবং আমি জানি এই জিনিসটা। আপনি একটা বিল সাইন করবেন না জেনে, সেটা এই 150 কোটি ধরলাম না, 10,000 টাকাই ধরলাম, না জেনে আপনি সাইন করবেন? তো এইটা আমার কাছে মনে হয় যে বোধগম্য নয়, বাট আমার মনে হয় অনেক অসম্মান করা হয়েছে আমার কাছে মনে হয় ফারুক ভাইকে। ফারুক ভাইয়ের সাথে যদিও আমার একটু অফ দ্য ফিল্ড আমাদের একটু ইয়া ছিল, ফারুক ভাই আমি যতটুকু বুঝি, হ্যাঁ একটু হালকা ইয়া ছিল, আমি উল্লেখ করেছি না, কিন্তু আমি জি জি এটা আমি সবসময় আবার এটা গর্ব করে বলি যে ফারুক ভাই যা করেছে রাইট করেছে। আমার সময়ে এক সময় ফারুক ভাই সিলেক্টর ছিলেন, আমি 2007 সালে বাদ পড়ি। জি, তো আমি মনে করি যখন বাদ পড়েছি আমি মন খারাপ হয়েছে, তার চেয়ে বেশি মন খারাপ হয়েছে আমার শুভাকাঙ্ক্ষীদের যে আমি কেন বাদ পড়লাম। কিন্তু আমি রিয়ালাইজ করেছি সিলেক্টরের দায়িত্ব সিলেকশন করা। আমি নিশ্চয়ই 19-20 পারফর্ম করেছি, যার জন্য আমাকে বাদ দেওয়ার সুযোগ পেয়েছে। আমি যদি 15-20 পারফর্ম করতাম তাহলে সুযোগ পেত না। তো হয়তো ইনস্ট্যান্ট মনে হয়, বাট আমি মনে করি রাইট চয়েস ছিল, উনি ঠিক করেছেন, বিকজ হচ্ছে আমি ওই অপশনটা তাকে সুযোগ করে দিয়েছি। তো আমি মনে করি যে কাজটা হয়েছে ফারুক ভাইয়ের জন্য হোক বা এটা যে প্রেসিডেন্টই আসুক না কেন, আমি মনে করি এটা ভালো কিছু মানে প্র্যাকটিস না, এটা ব্যাড প্র্যাকটিস। আমরা যে কোনো মানুষকে ভালো কাজে হোক বা যে কোনো কাজে হোক সোশ্যাল মিডিয়াতে অনেক ফেক সোশ্যাল মিডিয়া আছে, আপনি অনেক আমি যত দেখি যে ম্যাক্সিমাম দেখবেন যে ফেক আইডি দিয়ে আপনি একটা ভালো কমেন্টস লিখবেন, দেখবেন যে ফেক আইডি দিয়ে আপনি ঠান্ডা 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 করে এমন নেগেটিভ লিখে দেবে মানুষ ভয় লিখছে না, কমেন্টস করছে না, যে এত শুধু নেগেটিভ এখানে। তো এই যে আপনাকে একদম বোকা বানাই ফেলছে মানুষজনকে, তো কোনটা রাইট কোনটা রং আসলে বলা কঠিন, বাট আমি মনে করি অ্যাজ এ প্লেয়ার যে জিনিসটা হয়েছে ইন্টারনাল ভালো কাজ হয় না। এবং সেই জায়গায় গণমাধ্যমেরও এবং গণমাধ্যম কর্মীদের দায়িত্ববোধের জায়গা আছে যে সেই জায়গাটাতে আমি ইন্টারপ্রিটেশনটা কিভাবে করছি। আমি ছোট্ট একটা বলি, এটা আজকে থেকে না, আমার কাছে মনে হয় যে অনেক আগে থেকেই অনেক মিডিয়া, আমাদের খুব ভালো মানুষও আছে, অনেক মিডিয়া আছে যারা রং বলবো যে তারা মিডিয়াও না, তারা হচ্ছে বেসিক্যালি বিভিন্ন আপনার যে বুঝতে পারছেন আন্ডারস্ট্যান্ডিং। তো এটা দীর্ঘদিন ধরে আসছে, আপনি বিভিন্ন রকম ফ্যাসিলিটিস দেবেন, আপনার হয়ে লিখবে, এটা হয়েই আসছে। ওকে, এই জায়গাটা থেকে পাল্টা একটা অভিযোগের জায়গা আছে, কিন্তু একটা বিরতির সময় মানুষকে বোকা বানায় দেয়।
মানুষকে বোকা মিথ্যা বানিয়ে কথা দেয় বলে ফারুক আর ভাই, কি। সেটা বললেন। নাটক আমরা একটা করে। ছোট্ট বিরতি থেকে ফিরে আসি, এই ব্যাপারটাতে আরেকটু যাচ্ছি, কারণ একটা পাল্টা অভিযোগ আজকে একটা জাতীয় দৈনিক পত্রিকায় এসেছে এবং সেটা একটা ক্রাইসিসই দেখানো যাচ্ছে এবং আপাত দৃষ্টিতে আমার কাছেও সেটা ক্রাইসিস মনে হচ্ছে ফারুক ভাই। আমি সেই ব্যাপারটা নিয়ে আপনার কাছে জিজ্ঞেস করতে চাই। দর্শক, স্যাটারডে নাইট স্পোর্টসে ছোট্ট একটা বিরতির সময় হয়েছে। পাইলট ভাই আছেন, ফারুক ভাই আছেন, আশা করছি আপনারা দেখছেন। একটা বিরতির পর আমরা ফিরছি। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন স্যাটারডে নাইট স্পোর্টস। ফারুক আহমেদ এবং খালেদ মাসুদ পাইলট আমাদের সঙ্গে আছেন। পাইলট ভাই, আপনি শেষ করতে চাচ্ছিলেন একটা কথা, যে আসলে ইমেজ ডিফেমের ব্যাপারে। জিনিসটা হচ্ছে কি, ধরেন যে কোনো মানুষকে মিডিয়া দিয়ে বা বাইরে পাবলিকলি যদি আপনি হ্যারেস করেন বা খারাপ কিছু নেগেটিভ করেন, তার আগে বুঝতে হবে যে মানুষটার কিন্তু একটা ব্যক্তিত্ব আছে। যে কোনো মানুষ, সেটা এটা যে কোনো ব্যাংকের মানুষ হতে পারে বা অন্য সেক্টরে হতে পারে। ধরেন সাপোজ ফারুক ভাইকে যেভাবে করানো হয়েছিল, আমার কাছে মনে হয় যে এই জিনিসটা যে এখন যে দুদক যে জিনিসটা রিপোর্টটা দিচ্ছে, তার মানে পুরা সিনারিওটা মানুষের মধ্যে কী হলো, মানুষ কিন্তু ফারুক ভাইকে নেগেটিভ ভিলেনেই ধরে নিছে এই চ্যাপ্টারে। তো এরকম যদি ধরেন সাপোজ বুলবুল ভাই এখন আসছে নতুন প্রেসিডেন্ট, আমাদের খুবই ভালো মানুষ ধরলাম, তো এখন যদি বুলবুল ভাইয়ের নামেও যদি ধাম করে বেরিয়ে যায়, বুলবুল ভাই ইমেজটা কোথায় যাবে? তো কিছু যাওয়ার আগে বরঞ্চ জিনিসটা অডিট ডিপার্টমেন্ট, যদি অডিট ডিপার্টমেন্ট ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট না করতে পারে, তাহলে আপনি দুদকের হেল্প নেন সরকার থেকে, সমস্যা কোথায়? তারপরে যদি হয় প্রবলেম, তখন আপনি অ্যানাউন্স করেন, তাই না? আমার কাছে তাই মনে হয়। এই জায়গাটা আমি যদিও এই কর্পোরেট মানে সাইডে এতটা যাই না, বাট আমার কাছে মনে হয় ইন্টারনাল আগে জিনিসটা হওয়া উচিত। এই জায়গাটা আমি আপনাকে আর একটা সম্পূরক কোয়েশ্চেনও করবো। তার আগে আমার নিজের কাছেও ব্যক্তিগতভাবে একটা আশঙ্কার বিষয় ফারুক ভাই, সেটা হচ্ছে আজকে দৈনিক সমকাল একটা প্রতিবেদন প্রকাশ করেছে, ঝুঁকিতে বিসিবির এফডিআর, এবং সেই জায়গাটা যেটা বলা হয়েছে তার সামারিটা হচ্ছে যে কোনো একটা ব্যাংকের নামটা বলা হয়নি, কোনো একটা ব্যাংকে যেখানে আপনি রেড জোনের ব্যাংক থেকে আপনি গ্রিন জোনের ব্যাংকে রেখেছেন 52 কোটি টাকা, আপনার সময়ই হয়েছিল। এবং আমি যদি আসলে আমার কথাটাকে শব্দচয়নটাকে সঠিক করে বলি, তাহলে আপনারা, কারণ আপনারা সবাই সেই জায়গাটায় ছিলেন, 52 কোটি টাকা সেই ব্যাংকে রাখা ছিল এবং সেখান থেকে গেল 1 মাস ধরে এক্সপেরিমেন্টালি ক্রিকেট বোর্ড 2 কোটি টাকা ওঠাতে চেয়েছে, কিন্তু সেই ব্যাংক 2 কোটি টাকা দিতে পারছে না। ডেফিনেটলি এটা একটা ম্যাটার অফ কনসার্ন আমাদের দেশের ক্রিকেটের জন্য, যদি এমনটা হয়ে থাকে। যদিও আজকে প্রেস কনফারেন্সে বিসিবির সম্মানিত 2 জন পরিচালককে জিজ্ঞেস করা হয়েছিল, তারা এই ব্যাপারে কিছুই জানেন না। অর্থ বিভাগের যিনি পরিচালক তিনি সেই জায়গাটায় ছিলেন না। কিন্তু যদি এটা একটা ম্যাটার অফ কনসার্ন হয়, অ্যাকর্ডিং টু দুর্নীতি দমন কমিশন, এই কনসার্নের দায়টা তো আপনাদের পুরো টিমের। খুব তাড়াতাড়ি আমি দিয়ে দিচ্ছি, এটা আমার দায় নেওয়ার কোনো কারণ নাই এখানে। আপনি এই রিপোর্টটা আসলে ফরচুনেটলি আমি আসলে ম্যাক্সিমাম জিনিস দেখি না, বিকজ এত মিক্সড জিনিস থাকে এখন এই সোশ্যাল মিডিয়াতে, সো এগুলো আমি দেখার অতটা প্রয়োজন মনে করি না। এই রিপোর্টটা ভালো রিপোর্ট হয় নাই। আমি বলি কেন। প্রথম কথা লিখেছে যে এটা গ্রিন ব্যাংকের একটা ব্যাংকে রেড ব্যাংকের একটা টাকা গেছে গ্রিন ব্যাংকে। সো আমার তো তাহলে অলিয়াল্লাহ হইতে হবে। আপনি গ্রিন ব্যাংক কখন হোঁচট খেয়ে পড়ে গেল, অ্যাজ ইফ আপনি মনে করেন মেসিকে খেলতে নিয়ে আসছেন ঢাকায়, প্র্যাকটিসে ওর টান লাগছে হাঁটু ইয়েতে হ্যামস্ট্রিং, ও খেলতে পারলো না, এটা তো যে আছে তার দোষ না তো। আপনি তো ইউ উইল মেক ইউর ডিসিশন অ্যাট দ্য কারেন্ট সিচুয়েশন। আমি সবসময় বলি আমার টেনিওরটা ওয়াজ সো রোলার কোস্টার অ্যান্ড দ্য পিপল ওয়ার সো এগেনস্ট মি, দ্য ডিরেক্টরস, কেউ সহ্য করতে পারে না আসলে কেমন করে আমি এসে গেলাম। বিকজ আমি তো 29 বছর ধরে এখানে নাই, আমি তো 12 বছর ধরে টিমকে পেট্রোনাইজ করি না, আমি প্রেসিডেন্ট কেমনে হইলাম। সো এটা সহ্য করতে পারছিল না। এটা যে কথাটা বলছিলাম আপনাকে, রিপোর্টটা ভালো হয় নাই কেন, সে প্রথম পাতাতেই লিখে দিয়েছে, প্রথম লাইনেই, যে গ্রিন ব্যাংকে টাকা গেছে অ্যান্ড বাংলাদেশ ব্যাংক। আমার তো টুল হলে গিয়ে জানা, কোত্থেকে আমি জানবো যে এই ব্যাংকটা ভালো? বাংলাদেশ ব্যাংক। ওর থেকে ক্যামেল রেটিং, গ্রিন জোন, ইয়েলো জোন, রেড জোন, একটা গ্রিন জোনে গেছে। গ্রিন জোন যদি 4-5-6 মাসে আবার যদি ওনার প্রবলেম হয়, সেটা তো এইটা তো আসলে এক আল্লাহ ছাড়া আর কারো পক্ষে সম্ভব না বুঝাটা, রাইট? আপনি এইটা এই রিপোর্টটা খুব বাজে। এবং দেখেন এই একটা রিপোর্ট নিয়ে ভয়াবহ অবস্থা, আরেকটা ইউটিউবার নাকি এরকম একটা আমাকে মানুষ বলছে যে এরকম একটা। সো ইউ সি দ্য ইন্টেনশন, অ্যান্ড এরা কিন্তু দে উইল নট গেট অ্যাওয়ে। সব কিছুর একটা শেষ আছে এবং সব কিছুর একটা দায়বদ্ধতা আছে। আমি আপনাকে বলছি যে যারা দিনের পর দিন এই মিথ্যা সংবাদ ছড়িয়ে, আপনি ফারুক আহমেদের আপনি ডিমিন করেছেন পার্টিকুলার টাইমে, যেটা ও বললো, যেটা কোনোভাবে হওয়া উচিত না। বিকজ ইউ আর নট ডিফেমিং দ্য পারসন ইটসেলফ, তাও আবার মিথ্যা কথা দিয়ে। একটা কিছু মনে রাখেন, আপনি যদি বিপিএল নিয়ে সমালোচনা হয়েছে, ইটস লাইক
ভালো কাজে অনেক হয়েছে বিপিএল এ, ওটা আমি বাদ দিলাম, আর যেতে চাই না অত পিছনে। টেকনিক্যাল সমালোচনা আপনি করবেনই, আপনি কাজটা কি করলেন, পারলেন না, আপনার টিম ভালো খেলছে, আপনার কোচ প্রথম দায়ী, ম্যানেজমেন্ট দায়ী, অপারেশনস দায়ী, তারপর আপনারও তো দায়বদ্ধতা আছে, আপনি কোচ আনছেন, কীরকম পারছে না সে। সো দিস আর লাইক অল থিং, বাট এরা বুঝতে পারছিল ফারুক আহমেদকে সরানোর জন্য এই জিনিসগুলো খুব বেশি খাওয়াতে পারবে না। এই মিথ্যা নাটক সাজিয়ে অ্যান্ড যেটার পার্ট প্রত্যেক ম্যাক্সিমাম ডিরেক্টর ছিল, তারা কিন্তু সব জানে। আপনি একটা ছোট্ট ইনফরমেশন দেই, আমার টেনিওরে 10 না 12 কোটি টাকা আসছে বোর্ডে স্পন্সরশিপ। আপনি একটা ডিরেক্টর বুকে হাত দিয়ে বলেন তো কে 8 আনা পয়সা নিয়ে আসছে? নান। তারা তো চায় যে ক্রিকেট বোর্ডে আমরা কি করি। বাংলাদেশ টিমে একসময় এমন দেখতাম যে আমার জায়গায় কোনো প্লেয়ার খেললে ওই মানুষের দোয়া করতে যে বসে আছে যে ফেল করুক যাতে খেলতে পারে। ক্রিকেট বোর্ড চাচ্ছিল যে প্রতিটা পদে পদে আমি ফেল করলে যাতে তারা কেউ হইতে পারে, বা আমি আসলে আমার ফেলও না। একসময় ক্রিকেট বোর্ডে হইল গিয়ে মাইনাস ফারুক আহমেদ, কেননা আমি তাদের বেশ কিছু জায়গাতে ওই যে আপনার ব্লক করার চেষ্টা করেছি। টিকেটিং এ তো সবার কাছেই আছে, আপনার স্ট্যাটিস্টিক্স 15 বছরে 15 কোটি না, 8 বছরে 15 কোটি, 1 বছরে 12.5 কোটি টাকা, প্লাস 1 বছর হলে স্পন্সরশিপ 13.5 কোটি টাকা। এটার জন্য তো আপনার রকেট সায়েন্স বোঝার দরকার নাই, সাধারণ মানুষ বুঝে গেছে যে কী হচ্ছিল টিকেটিংয়ে। এবার ইন্টারন্যাশনাল ম্যাচ তো বাদ দেন, এবারও নাকি 3 ম্যাচে 3 কোটি টাকা সেল করেছে টিকিট, কাছাকাছি আমি শুনেছি পাকিস্তানের সাথে। এই ট্যুরটা কিন্তু আমার করা এফটিভির বাইরে, এটা আমি নিয়ে আসছি, এগুলো কিন্তু কেউ বলবে না। পাকিস্তান সিরিজটা আমি কিন্তু আলাদাভাবে 2বার মিট করেছি মহসিন নাকভির সাথে, এই ট্যুরটা আসছে। আসার পর আপনি কী করলেন, জিম্বাবুয়ের সাথে টিভি পাওয়া যায় না, এইটা নিয়ে বিরাট নিউজ, হায় 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 বাংলাদেশ কোথায় গেল। পাকিস্তানের সাথে আপনি দেখানোর জন্য হাতে পায়ে ধরতে হলো, যেটা আপনার প্রোডাকশন কস্ট উঠে নাই। এখন কিন্তু কোনো কোয়েশ্চেন নাই, বিকজ everybody is happy with this current board and with their তাদের generosity towards like whatever somehow they manage. So ওই জিনিসটা আমার একা পক্ষে তো, I was a lone fighter among all the odds. Your employees, your directors, and finally your employer. Okay, পাইলট ভাই, সমকালের যে রিপোর্টটা, সেই রিপোর্টে একটা কথা স্পেসিফিক্যালি আছে, সেটা হচ্ছে নাম প্রকাশ না করার শর্তে একজন বিসিবি পরিচালক মন্তব্যটা করেছেন এরকমভাবে যে যেই ব্যাংকটা 1 মাসে 2 কোটি টাকা দিতে পারছে না, তারা টেনিওর কমপ্লিট হওয়ার পরে 52 কোটি টাকা আসলে কীভাবে দেবে, একটা আশঙ্কা প্রকাশ করেছেন। আমার প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, বিসিবির যিনি পরিচালক থাকেন বা যারা পরিচালক থাকেন, তারা সমাজের অনেক উচ্চ পদস্থ, তাদের প্রভাবটাও অনেক বেশি, তারা একটা সফিস্টিকেটেড পোস্ট হোল্ড করেন। এই ধরনের মন্তব্য করার জন্য কেন পরিচয় গোপন করতে হবে? এটা হচ্ছে আমার প্রথম কোশ্চেনের জায়গা, যে তারা পরিচয়টা কেন গোপন করবেন। প্রথম কথা হচ্ছে যে তাইলে পরিচয় যদি গোপন করতে হয়, এই টাইপের কথা বলার দরকারটা কি? আমি আপনার কোশ্চেন বুঝে গেছি। আমি ক্রিকেট প্লেয়ার, আমাকে এখন কাবাডি খেলাবেন, তো তাহলে তো আসলে ডিফিকাল্ট, আমি তো কাবাডি খেলি না কখনো। তো আপনি যে কোশ্চেন দিয়েছেন আমাকে, আলটিমেটলি কিন্তু আমি কিন্তু ওই টেবিলে কিন্তু কখনো বসি নাই, এবং টেবিলের যে কালচার কিভাবে হয় না হয় সেটা কিন্তু আমার অবগত নাই। বাট আপনি যেটা বলছেন যে ইনডিরেক্টলি এটা একজন ডিরেক্টর বলেছেন, সেটা প্রতিবেদনে প্রকাশ পেয়েছে, আমরা সত্য মিথ্যা জানি না। প্রতিবেদনে বিষয়টা প্রকাশ পেয়েছে এরকম যে নাম প্রকাশ না করার শর্তে একজন পরিচালক তিনি আশঙ্কা প্রকাশ করছেন। আমার কোয়েশ্চেনটা এখানে যে এখানে এটা আশঙ্কা আমি একটা কথা বলে দিচ্ছি, আমি বুঝতে পারছি ভাইয়া। আসলে আমি যেহেতু এই সেক্টরেরই না, কোশ্চেনটা মনে হয় ফারুক ভাইকে দিলে এটা আমি আর একটু বলে দিচ্ছি। আচ্ছা, আমি যখন আসলাম বিভিন্ন ব্যাংক থেকে তো টাকা তো মানে ডিরেক্টররা জেনে সাইন করে টাকাটা উঠাচ্ছি, অন্য ব্যাংকে দিচ্ছি, ভালো ব্যাংকে। এর মধ্যে আমার মনে হয় ন্যাশনাল ব্যাংক, সরি আমি নামটা উচ্চারণ করতে চাই না, আবারও নাম বলতে চাই না, একটা ব্যাংক যারা আমি থাকাকালীন 7 মাসেও ওই 5 না 10 কোটি টাকা দিতে পারে নাই। আমরা 3বার, আপনি খবর নিয়ে দেখেন ক্রেডিট বোর্ডে, আই এম শিওর মান্নান যে অ্যাকাউন্টেন্ট সে জানে, তারা এখনও টাকাটা পেয়েছে কিনা আমি জানি না, ওইটা কিন্তু আসবে না আপনার। আর গ্রিন জোনের গ্রিন ব্যাংকের যারা ওনারা সই করে দিয়েছেন 52 কোটি 2 কোটি টাকা দিতে পারে না, এটা কিন্তু খুবই অমূলক একটা কোয়েশ্চেন নাও। কেন আপনি এখন বসে যদি আপনাকে বলি ব্যাংক নাম বলেন, আপনি 5টা ব্যাংকের কথা বলবেন, এই 5টা ব্যাংক 4 মাস পরে কোনো ট্রাবলে পড়বেন এটা আপনি বলতে পারছেন না। সো আপনি তো সবসময় ডিসিশন নেবেন হলে কি আপনার বেস্ট পসিবল অপশন থেকে। অ্যান্ড এটাতে এই প্রতিবেদনে লেখা আছে ইয়েলো বা রেডের টাকা গেছে গ্রিনে। গ্রিন যদি ব্যাংক যদি 2 কোটি টাকা এখন দিতে না পারে, বা কি এটাকে আদৌ এটা বানানো কথা কিনা, কেননা এটা তো কথা বানাতে খুব ভালো লাগে, যে আমরা আলোচনা করছি, হয়তো বা আপনি 7 দিন পরে গিয়ে খবর নেবেন, এরকম কিছু ঘটেই নাই।
আমি জানি, বিকজ আমার ক্ষেত্রে প্রতিটা মিথ্যার যে আশ্রয় এবং মিথ্যাটাকে যে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল আমার সময়টায়, প্রত্যেকটা ব্যাপার বাস বসে আছে, মানে একটা মানুষেরই সব প্রবলেম, মানে সে রাজশাহী টিম খেয়ে বাস উঠতে পারছে না, প্র্যাকটিসে যায় নাই, মানে এটা একটা এমন নিউজ। উইকেটে রান হচ্ছে, 200 রান হচ্ছে, চেজ হচ্ছে, ভালো উইকেটে খেলা হচ্ছে, আপনি টাকা যদি এবার আপনি হিসাব করেন, আপনি দেখবেন আপনি 10টা বিপিএল টান দেন, আমার মনে হয় এবার টাকার, যেহেতু টাকা কম প্লেয়ারদের, এবার টাকার ব্যাপারটা বোর্ডের কাঁধে সবচেয়ে কম যাবে। আপনি দেখেন আমি এই ব্যাপার নিয়ে রাজশাহীর যদি এত ঝামেলা থাকে, তারপরে আমার মনে হয় অলরেডি 75% টাকা হয়তো ক্লিয়ার হয়ে গেছে। আপনি এবার তো ফ্র্যাঞ্চাইজি সবাই ক্লিয়ার করেছে। লাস্ট ইয়ারে তো 2টা ফ্র্যাঞ্চাইজি, একজন 1 কোটি, একজন 50 লাখ টাকা দেয়নি ফ্র্যাঞ্চাইজি ফি। সো শুনেন, আপনি এইটা বলবো ওইটা বলবো না, এই যে একটা ধারা আপনাকে পছন্দ কেন, আমি বলেছি আমার সরানোর মেইন উদ্দেশ্য হলো গিয়ে আমি ওনাদের দুদক ঢুকেছে, যেটা আমার জন্য না, অ্যাপ্লিকেশন করেছে একজন 7 মাস আগে, সেই জন্য ঢুকেছে। দুর্নীতিগুলো আমি টিকিট আটকাই নাই, আমি টিকিট একটা সিস্টেম চালু করে দিয়েছি ডিজিটাল প্ল্যাটফর্মে। এখন কিন্তু আপনি যারা পরে খাইতে চাবে তাদের অসুবিধা, যারা আগে খেয়েছে তাদের অসুবিধা, কারণ ইটস ওপেন নাও। আপনি লাস্ট 12 বছর আপনি বলেন তো, আপনি কোন খেলার টিকিট কত টাকা বিক্রি হয়েছে জানেন নাকি আপনি? আমি আপনাকে কোশ্চেন করছি আপনাকে। ইন্টারন্যাশনাল ম্যাচ আপনি ইন্ডিয়ার সাথে খেলা হয়েছে এখানে, সাউথ আফ্রিকা 2015 আমরা এসছি বাইরে থেকে, আপনি চ্যাম্প প্যাক্ট স্টেডিয়াম, কত টাকা টিকিট বের করেন না আপনি? আমি তো বিপিএল এর অডিট করেছি, কিন্তু অনেক ওইখানে অ্যানোমালিজ আছে টিকিটিংয়ে। ইন্টারন্যাশনাল ম্যাচের আপনার দুদকে আমি রিকোয়েস্ট করবো, ইন্টারন্যাশনাল ম্যাচের আপনি যাতে করতে পারেন একটা, মানে ওই ইনভেস্টিগেশন। ইন্টারন্যাশনাল ম্যাচের টিকিটের হিসাবটা কি? পাইলট ভাই, বিসিবির গঠনতন্ত্র অনিয়ম নিয়ে আসলে একটা প্রতিবেদনও প্রকাশ পেয়েছে দুর্নীতি দমন কমিশনের। আমরা এই গঠনতন্ত্রর ব্যাপারটা নিয়ে গেল 1 বছর ধরে পাইলট ভাই কথা হচ্ছে। আপনিও একবার নির্বাচন করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ টার্ম, আমি সেই প্রসঙ্গটা আসি, কিন্তু তার আগে সামনে বিসিবির নির্বাচন জি সামনে বিসিবির নির্বাচন আসছে, এবং সম্মানিত ক্রীড়া উপদেষ্টা তিনি বেশ কয়েকটা ওকেশনে কিন্তু এটা নিয়ে কথা বলেছেন, গঠনতন্ত্র সংশোধন নিয়ে কথা বলেছেন, যে ক্লাবগুলো ভোট বাণিজ্য করে সেগুলোর ইনভেস্টিগেশন নিয়ে কথা বলেছেন। আমরা একটু দেখে আসবো, আমাদের কাছে সেই ইন্টারভিউগুলো আছে, আমরা একটু দেখে আসবো। আগামীতে ইলেকশন আসছে, আপনারা জানেন আমাদের যে জেলা ক্রীড়া সংস্থাগুলো, বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো পুনর্গঠিত হচ্ছে, এবং ক্লাবের ক্ষেত্রেও বিসিবি দেখবে যে কোন কোন ক্লাব বিগত সময়ে আসলে অস্তিত্ব নেই কিন্তু ভোট ব্যবহার করেছে, সেগুলো অ্যাসেসমেন্ট হবে, এবং প্রকৃতভাবে একটা নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে বিসিবিতে একটা লিডারশিপ ট্রানজিশন হবে। তখন আমি মনে করি যে প্রকৃত ক্রীড়া সংগঠক এবং প্রকৃতভাবে ক্রিকেটের জন্য কাজ করতে পারবে এমন ব্যক্তিত্ব সামনে বিসিবিতে আসবে। অবশ্যই আমরা কনস্টিটিউশনাল রিফর্মটাকেই গুরুত্ব দিব এবং তারপরে ইলেকশনের দিকে যাব, এবং যেহেতু আমাদেরকে হাতে সময়ও আছে, আপনারা জানেন। সর্বশেষ যে ভিডিও ক্লিপটা আমরা দেখলাম পাইলট ভাই, সেটা খুব সম্ভবত 2 মাস আগের, একটু আগের। আর লেটেস্ট যদি আমি বলি তাহলে প্রথমে আমরা যেটা দেখলাম, পাইলট ভাই, আমার এই কনস্টিটিউশনের বিষয়টা নিয়ে আমার কোয়েশ্চেনের জায়গা। আপনি যখন নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আপনি খালেদ মাসুদ পাইলট, আপনি বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক ক্যাপ্টেন, আপনার একটা ছক্কার অবদান বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা কখনো এই ঋণ পরিশোধ করতে পারবে না। একটা ছক্কা অনেক বড় একটা ইতিহাসের জন্ম দিয়েছিল। সেই খালেদ মাসুদ পাইলট যখন বিসিবি নির্বাচন করে 2 ভোট পায়, এটা আমার তো দেখতে লজ্জা করে পাইলট ভাই, গঠনতন্ত্র নিয়ে যেহেতু কথাটা আসলো। সো আলটিমেটলি সম্মানিত ক্রীড়া উপদেষ্টাও বলেছেন গঠনতন্ত্র সংশোধন করে, এটা বেশ কয়েকটা জায়গায় কথা হয়েছিল। এখন গঠনতন্ত্র সংশোধন করার সময় নাই এই মুহূর্তে, আর 1 মাসের মধ্যে নির্বাচনটা হবে। এখন আল্লাহ না করুক এই গঠনতন্ত্র যদি সংশোধন না হয়, পাইলট ভাই আপনি যদি এবার নির্বাচন করেন, ধরে নিচ্ছি যদি আপনি করেন, আমি জানি না করবেন কিনা, গতবার 2 ভোট পাইছিলেন, এবার 3 ভোট পাইলেন মনে করেন, সেটা তো আমার আরো দেখতে লজ্জা লাগবে। দেন ফার্স্ট গঠনতন্ত্রটা কেন করা হয়? ভালোর জন্য করা হয়। আপনি কোরআন কেন মানুষ পড়ে বা কোরআন কেন ফলো করে? জি, ওখানে তো নিশ্চয়ই ভালো কথাগুলো তো লেখা আছে মানুষের মঙ্গলের জন্য। গঠনতন্ত্র হবে স্পোর্টসের ডেভেলপমেন্টে, স্পোর্টসের ওই কালচারটাকে সুন্দরভাবে, এই গঠনতন্ত্রগুলো দেখবেন যে অস্ট্রেলিয়া কত সুন্দর, ইংল্যান্ডে কত সুন্দর, ইন্ডিয়াতে কত সুন্দর। আপনি এখানে গঠনতন্ত্র আছে সুন্দর, যে কেউ ভোট করে আসতে পারবে, আসবে, গঠনতন্ত্র জায়গা। কিন্তু এখানে তো ব্ল্যাক মানি আছে।
আপনি ধরেন যে লোকটা কোনো প্লেয়িং ব্যাকগ্রাউন্ড নাই, সে কোনো অর্গানাইজার না, ওর ব্ল্যাক মানি আছে 200, 500, 1000 কোটি টাকা, ও ভোট কিনে নিল। আপনি তামিমকে আনতে পারবেন? কথার কথা আমি বলি, আপনি কি সাকিবকে আনতে পারবেন? আপনি ধরেন যে মাহমুদুল্লাহ রিয়াদকে আনতে পারবেন ক্রিকেট বোর্ডে? এই যে এত দিন যে 15 বছর 20 বছর পিছিয়ে যে আপনি ইনভেস্ট করেছেন, দেশের বিদেশে খেলেছে, কমিউনিকেশনটা চিন্তা করেন। ইংল্যান্ডে যদি যায় মাহমুদুল্লাহ রিয়াদ, ইন্ডিয়াতে যদি যায় মুশফিকুর এক নামে জানবে, আপনি ওদেরকে আনতে পারবেন? বিকজ ও কি টাকা খরচ করে এখানে ক্রিকেট বোর্ডে আসবে? ও কি চুরি করতে আসবে? তো তাহলে ও কেন টাকা 2 কোটি খরচ করবে? ও চাইবে যে ওর যোগ্যতায় এক্সপিরিয়েন্স দিয়ে ওর আইনের মাধ্যমে সুন্দরভাবে ও খেলোয়াড়দের মতো ভোট হবে। মাহমুদুল্লাহ আসবে না মুশফিক আসবে? কথা আমি বুঝতে পারছি। এখন তামিম আসবে না অন্য কেউ আসবে? এটা খেলোয়াড়দের মধ্যে একটা কালচারের মধ্যে কে কাকে বেশি ভালো কাজ করেছে, কাকে নিয়ে আসলে ভালো হবে সে আসবে। এখন আপনি ধরেন আমি যতদূর জানি যে আপনি যেটা বলছেন যে ভদ্রলোক, আমি তাকে অসম্মান করছি না, ধরলাম যে সমাজের সম্মানিত ব্যক্তি, ওনার একটা ইন্টারভিউ নেন না আপনি প্লেয়িং ব্যাকগ্রাউন্ড নিয়ে, একটা অর্গানাইজেশন চালিয়েছেন কিনা, যে আমি পাবনায় আপনি যান, পাবনার লিগ হয় কিনা, উনি তো একজন ডিরেক্টর। আমি কিন্তু ওনাকে ছোট করছি না, একজন মিনিমাম তো থাকতে হবে যে পাবনার স্থানীয় মানুষ তো কান্নাকাটি করছে খেলোয়াড়রা, তো আপনি একজন ডিরেক্টর, আপনি ক্রিকেট বোর্ডে কি বলে প্রেসিডেন্টের কাছ থেকে একটা মিনিমাম আপনি করতে পারেন না যে ঠিক আছে 5 লাখ টাকা 10 লাখ টাকা দেন, আমার নিজের একটা স্থানীয় এলাকায় একটা লিগ চালাতে পারি না? তা আমি যদি এখন ধরেন খালেদ মাসুদ পাইলট হয়ে যদি মেডিকেল বোর্ডে যদি ডিরেক্টর হয়, কেমন লাগবে আপনার বলেন? আমার তো নলেজই নাই। তো এই দিয়ে যদি আপনি প্ল্যান করেছেন যে 26 জন ডিরেক্টরের মধ্যে 4-5 জন বুদ্ধি প্ল্যানার থাকবে, বাদ বাকি হচ্ছে সব থাকবে হচ্ছে আপনার জি স্যার। তো এইটা দিয়ে তো আপনি হবে না ভাই। আমি ফারুক ভাই ঠিক বলছি না, ফারুক ভাইয়ের কাছে আমরা আসবো আরেকটা আমি ঠিক বলছি না। আপনি গঠনতন্ত্র তো বানাতে হবে, একটা ক্রাইটেরিয়া থাকবে যে ডিভিশনে কারা কারা আসবে, জেলা থেকে কারা কারা আসবে। মানে ঢাকা যেমন ক্লাবের, আমি ঢাকা টাচ করবো না, বিকজ ঢাকা ক্লাবের হিউজ কন্ট্রিবিউশন এবং ভালো ভালো অর্গানাইজার আছে, অনেক ভালো ভালো অর্গানাইজার আছে। অবশ্যই আপনি আমি আপনার রংপুরের একজন অর্গানাইজার কথা বলছি, আনোয়ার ভাই, আমি নামই বললাম, ভদ্রলোক ধরলাম, বাস্তবভাবে তার পরিবার আছে, ভালো মানুষ, আপনার তার ব্যাকগ্রাউন্ড কি? সে রংপুরের লিগই হয় না, কান্নাকাটি করে মানুষ ওখানে খেলোয়াড়রা। আপনি বুঝছেন কত জেনারেশন নষ্ট করছেন? আমি সেই সেন্সে বলছি, একটা ধরেন পাবনাতে লিগ হয় না ধরেন অনেক দিন ধরে, রাজশাহীতে লিগ হয় না, কোনো জেলায় লিগ হয় না, একমাত্র আমার কাছে মনে হয় যদি ক্রিকেট বোর্ডে যদি ডেভেলপমেন্টের কথা বলেন, সিলেটে যে ভদ্রলোক ছিলেন নাদের সাহেব 2টা স্টেডিয়াম বানিয়েছেন, শফিউল আলম চৌধুরী, যে সিলেটে কিন্তু অবকাঠামো তৈরি করে নাই, বিভিন্ন যে খেলা চালাবে 2টা ভালো ভালো সুন্দর স্টেডিয়াম বানিয়েছে, সরকারের মাধ্যমে হোক বা বিভিন্নভাবে লিয়াজো করে হোক, উনি কিন্তু 2টা সুন্দর স্থাপনা। একটা বিরতির সময় হয়েছে, আশা করছি দর্শকরা আপনার কথা বুঝতে পেরেছেন। এই পয়েন্টটা নিয়ে ফারুক ভাইয়ের কাছে আসবো। দর্শক, স্যাটারডে নাইট স্পোর্টসে আরও একটা বিরতির সময় হয়েছে, আমাদের সঙ্গে থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন স্যাটারডে নাইট স্পোর্টস। বিরতির আগে আমরা সম্মানিত ক্রীড়া উপদেষ্টার একটা ইন্টারভিউ দেখছিলাম, যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশনের রিফরমেশন নিয়ে তিনি কথা বলেছেন, এবং সেখানে প্রাসঙ্গিকভাবে একটা বিষয় চলে এসেছে। সেই বিষয়টা হচ্ছে যে সমস্ত ক্লাবগুলো ভোট বাণিজ্য করেছে বা করে, সেই ব্যাপার নিয়ে দুর্নীতি দমন কমিশনের যে রিপোর্টগুলো আছে, যেখানে তৃতীয় বিভাগ বাছাইকে নিয়েও বেশ কিছু অবজারভেশনের জায়গা আছে, এবং সেই ভোট বাণিজ্যের ব্যাপারে একদম ক্লাবের লিস্টগুলো আছে। ফারুক ভাই, এটা আপনি আরও বেটার জানেন, যেখানে একজন সম্মানিত পরিচালক বর্তমান সময়ে তার 2টা ক্লাবের ক্ষেত্রেও বলা আছে। আমি 2টা কোয়েশ্চেন একবারই আপনার কাছে করছি। কনস্টিটিউশনাল রিফরমেশনটা আপনি চান কিনা ফর ইলেকশন, আর দ্বিতীয়ত এই যে তৃতীয় বিভাগের এই দুর্নীতির জায়গাটা, যেখানে প্রমাণিত আসলে সবকিছু, একজন বিসিবি পরিচালকের 2টা টিমও আছে, আমরা পরের পেজগুলো দেখবো, সেখানে সবকিছু আছে। এই ব্যাপারে আপনার অ্যাসেসমেন্টের জায়গা খুব সংক্ষেপে বলছি আপনাকে। প্রথম কথা হলে গিয়ে ক্রীড়া উপদেষ্টা যেটা বলেছেন যে আপনার রিফর্ম করা দরকার, পুরো দেশে উনি রিফর্ম চাচ্ছেন। আমরা তো কনস্টিটিউশন রিফর্ম চাচ্ছি। তো ক্রিকেট বোর্ডে আমরা জানি যেটা এত হাঙ্গামা এই কনস্টিটিউশনের মধ্যে, যেটা একটা অবৈধ কনস্টিটিউশনে চলে আসছে 2008-এর পর থেকে, যেটা এখনও চলছে, যেটা রিফর্ম না হওয়ার কোনো কারণ দেখি না। আমি আশা করব উনি ওনার কথা তো উনি স্টিক করবেন এবং অ্যাটলিস্ট রিফর্ম করবেন এটা। এবং এর সাথে আরেকটা কথা বলে দিচ্ছি, আমি এত বছর একটা লোক কি ব্রেইন তার থাকতে পারে, 29 বছর থেকে 16-17 বছরের এখানে পরিচালক আছে, তারা এখানে কি মধুরে কি আমি জানি না, কারণ আমি তো আই ওয়াজ টায়ার্ড ইন 6 to 7 months। আমি তো চেয়েছিলাম বাংলাদেশ ক্রিকেটের উন্নতি করার জন্য একটা ভালো কাজ করবো আর কি। যাই হোক, হয়তো বা আমার জন্য ইট ইজ নট প্রাইস ফর মি, ওর আমার জন্য এটা ফিট না, বিকজ
যেই গড্ডালিকে আমার গা ভাসাতে হতো, হয় নিজের অন্যায় করতে হতো, নাহলে অন্যায় সইতে হইতো। সো দুইটার একটাতেই আমি অভ্যস্ত না, এই জন্য আমার জন্য ভালো হয়েছে। সেকেন্ড কোয়েশ্চেন আপনি করেছেন যে এই যে ক্লাবগুলো, আপনি দেখেন আমি আগে একটা ইন্টারভিউতে বলেছি যে আমাদের 10,000 ক্রিকেটার নাই হয়ে গেছে প্রত্যেক বছর। যদি আমরা লাস্ট 10 বছরে কোনো ক্রিকেট হয়নি, 15 জন করে ধরলে আপনার 9,000 ক্রিকেটার নাই। এরা কিন্তু এখন মুদির দোকান চালায় বা কোনো ছোটোখাটো ব্যবসা করে জীবিকা নির্বাহ করছে, সবচেয়ে বড় বাংলাদেশ ক্রিকেট থেকে। এই ক্লাবগুলো ইন্টেনশনালি এসছে এবং এরা দুদক কিন্তু অবজারভেশনে পরিষ্কার বলেছে এবং ক্রীড়া উপদেষ্টাও বলেছেন ওনার বক্তব্যে যে এরা ভোট বানিয়েছে। তার মানে কি শুধুমাত্র ভোট করার জন্য তাদের 2টা করে টিম টসের মাধ্যমে ফার্স্ট সেকেন্ড করে উঠিয়েছে। অ্যান্ড শুধুমাত্র এখানেই শেষ না, এই টিমগুলো কিন্তু এখন বিচরণ করছে প্রিমিয়ার লিগে। এই যে আমরা প্রায়ই দেখি পাতনা খেলার ইনভেস্টিগেশন হচ্ছে, আপনার এই 20 বাষ্পটা কোত্থেকে ছড়িয়েছে? এই 15টা 14টা বা 18টা ক্লাব থেকে, যারা কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া তাদের জন্ম হয়েছে অবৈধভাবে, ইলিগালি। ছোট্ট করে ফারুক ভাই 10 সেকেন্ডে সলিউশনটা কি হতে পারে? সলিউশনটা এদের স্ট্রেট বাদ দিয়ে, কারণ যে এদের উঠানোর জন্য 2টা করে টিম নেমেছে তো। অ্যান্ড আপনি দেখে থাকবেন নিগলেটস, অনেক দামি দামি সুদন অনেকগুলো ক্লাব আছে যাদের অনেক পুরনো ঐতিহ্য, তাদের নামেছে খারাপ মানে বলে মানে অবৈধভাবে মানে ইলিগালি। সো এদের তো ব্যান করা, আমার মনে হয় এদের ভোটের, যেহেতু ভোটের রাজনীতি করতে চেয়েছে, এই ভোটের রাজনীতি এই ক্লাবগুলোর এখনই ব্যান করে দেওয়া। থ্যাংক ইউ সো মাচ ফারুক ভাই। পালন ভাই ছোট্ট করে 30 সেকেন্ড সময় বাকি আছে, কনস্টিটিউশনাল রিফরমেশনটা আপনি চান কিনা, আর এই ক্লাবগুলোর এগেইনস্টে আমি 100বার রিফর্ম চাই, বিকজ রিফর্ম করে আপনি নতুন করে চিন্তা করা উচিত ক্রিকেটের জন্য, ডেভেলপমেন্টের জন্য। সেকেন্ড হচ্ছে আমার কাছে মনে হয় যে আমি ফারুক ভাইয়ের সাথে একমত যে এটা 2টা করে টিম হচ্ছে, আপনি হাজার হাজার প্লেয়ারকে কিন্তু আপনি নষ্ট করেছেন, মানে খেলার সুযোগই দেন নাই। তো পুরোটাই ক্লিন ভিউ ছিল যে 2টা করে টিম জাস্ট শুধুমাত্র ভোটের যে পলিটিক্সটা করার জন্য, যে ডিরেক্টরশিপের জন্য। তো আমার মনে হয় দেখবেন মালিকানার মধ্যে ম্যাক্সিমাম দেখবেন যে বেক্সিমকো ওরিয়েন্টেড ম্যাক্সিমাম আমার কাছে মনে হয়। তো এই প্ল্যানটাই ছিল। তো ক্লিন আমার কাছে মনে হয় যে অবৈধভাবে স্ট্রেট অফ করে দেওয়া উচিত এই ভোটগুলোকে। আমরা তো ফ্যাসিস্ট বলি বেক্সিমকোকে। শাহান রহমান একজন বোর্ড পরিচালক, ওই ক্লাবের জেনারেল সেক্রেটারি শাহান রহমান প্রেসিডেন্ট। শাহান রহমানকে সালমান রহমানের ছেলে। আপনি মিলিয়ে নেন জিনিসগুলো, টস করে আপনি উঠাচ্ছেন 2টা করে টিম, আর ভালো ভালো টিমগুলোকে নামাই দিয়েছেন। ফারুক ভাই তুমি একপথ, ভালো ভালো টিমগুলোকে দিন শেষে সেটা ক্রিকেটের ক্ষতি। থ্যাংক ইউ সো মাচ পাইলট ভাই, থ্যাংক ইউ সো মাচ ফারুক ভাই। আপনি যদি অনুমতি দেন আমরা আরেকদিন একটু বসতে চাই, কিছু এক্সপেকটেশন যেটা আপনি মিট করতে পারেন নাই, আমি সেগুলো নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। আমার যে অবজারভেশনগুলো আছে, যদি আপনি পারমিশন দেন আমরা সেটা নিয়ে আরো আলোচনা করতে চাই। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের স্যাটারডে নাইট স্পোর্টসের আয়োজনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।